বার কাউন্সিল লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরো কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলতে আজকের আলোচনায় আমরা জানব আনলফুল অ্যাসেম্বলি এর ক্ষেত্রে কমন অবজেক্ট ও কমন ইন্টেনশনের আইনগত পার্থক্য কি, এর উপাদান সমূহ কি কি, এবং পরীক্ষায় কিভাবে এই প্রশ্নের উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায়। সঙ্গেই থাকুন। প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। ভূমিকা: ফৌজদারি আইনে একাধিক ব্যক্তি কর্তৃক সংগঠিত অপরাধের দায় নির্ধারণের ক্ষেত্রে কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট দুটি গুরুত্বপূর্ণ ধারণা। কমন ইন্টেনশন দণ্ডবিধির 34 ধারায় এবং কমন অবজেক্ট দণ্ডবিধির 149 ধারায় বিবৃত হয়েছে। উভয় ক্ষেত্রেই একাধিক ব্যক্তির যৌথ দায়ের প্রশ্ন আসে, তবে তাদের প্রকৃতি, গঠন ও প্রমাণের মানদণ্ডে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কমন ইন্টেনশন ধারা 34, দণ্ডবিধির 34 ধারা অনুযায়ী যখন একাধিক ব্যক্তি একটি অপরাধ সংগঠনের জন্য পূর্বসম্মত অভিপ্রায় প্রি অ্যারেঞ্জড প্ল্যান নিয়ে যৌথভাবে কাজ করে, তখন প্রত্যেককে সেই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়। এখানে অপরাধ সংগঠনের ক্ষেত্রে সকলের মানসিক ঐক্য থাকতে হবে। কমন অবজেক্ট ধারা 149, দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী কোন আনলফুল অ্যাসেম্বলির সদস্যরা যদি তাদের সাধারণ উদ্দেশ্য অর্থাৎ কমন অবজেক্ট বাস্তবায়নের জন্য কোনো অপরাধ সংগঠন করে, অথবা এমন অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সদস্যরা অবগত থাকে, তাহলে সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে। এখানে পূর্ব পরিকল্পনা প্রমাণ করা আবশ্যিক নয়। কমন ইন্টেনশন ও কমন অবজেক্টের মধ্যে পার্থক্য: প্রথমত, আইনগত ভিত্তির দিক থেকে কমন ইন্টেনশন দণ্ডবিধির 34 ধারার অধীনে পরিচালিত হয়, পক্ষান্তরে কমন অবজেক্ট দণ্ডবিধির 149 ধারার অধীনে পরিচালিত হয়। দ্বিতীয়ত, সদস্য সংখ্যার দিক থেকে ধারা 34 প্রয়োগের জন্য 2 বা ততোধিক ব্যক্তি যথেষ্ট, কিন্তু ধারা 149 প্রমাণের জন্য কমপক্ষে 5 জন ব্যক্তির একটি আনলফুল অ্যাসেম্বলি থাকতে হবে। তৃতীয়ত, মানসিক উপাদানের দিক থেকে কমন ইন্টেনশনের ক্ষেত্রে সকলের মধ্যে অভিন্ন অভিপ্রায় ও মানসিক ঐক্যবদ্ধ থাকতে হবে। পক্ষান্তরে কমন অবজেক্টের ক্ষেত্রে কেবল একটি সাধারণ উদ্দেশ্যের অস্তিত্বই যথেষ্ট। চতুর্থ, পূর্ব পরিকল্পনার দিক থেকে কমন ইন্টেনশনের ক্ষেত্রে সাধারণত পূর্বসম্মত পরিকল্পনা বা মিটিং অফ মাইন্ডস প্রমাণ করতে হয়, কিন্তু কমন অবজেক্টের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অপরিহার্য নয়, ঘটনাস্থলেই সাধারণ উদ্দেশ্য গঠিত হতে পারে। পঞ্চমত, প্রমাণের মানদণ্ডের দিক থেকে কমন ইন্টেনশন প্রমাণ করা তুলনামূলক কঠিন, কারণ অভিযুক্তদের মধ্যে অভিন্ন অভিপ্রায় দেখাতে হয়। কমন অবজেক্টের ক্ষেত্রে সমাবেশের আচরণ, অস্ত্র, কার্যকলাপ ও পরিস্থিতি থেকে সাধারণ উদ্দেশ্য অনুমান করা যায়। ষষ্ঠত, সক্রিয় অংশগ্রহণের দিক থেকে কমন ইন্টেনশনের ক্ষেত্রে সাধারণত প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ প্রয়োজন হয়, কিন্তু কমন অবজেক্টের ক্ষেত্রে অপরাধ সংগঠনের সময় আনলফুল অ্যাসেম্বলি এর সদস্য হিসাবে উপস্থিত থাকাই দায় আরোপের জন্য যথেষ্ট হতে পারে। উদাহরণ: ধরা যাক এ, বি ও সি পূর্ব পরিকল্পনা করে বি কে হত্যা করতে যায় এবং এ আঘাত করলেও বি ও সি তাকে সহযোগিতা করে। এখানে তারা 34 অনুযায়ী সকলেই দায়ী হবে। অন্যদিকে এ, বি, সি, ডি ও ই বেআইনি সমাবেশ গঠন করে এফ এর বাড়িতে হামলা চালায় এবং হামলার সময় এ এফ কে হত্যা করে। যদি হত্যা কমন অবজেক্ট বাস্তবায়নের অংশ হয় অথবা এমন ফল হওয়ার সম্ভাবনা অন্য সদস্যদের জানা থাকে, তবে ধারা 149 অনুযায়ী সকল সদস্য দায়ী হবে। উপসংহার: সার্বিকভাবে বলা যায়, কমন ইন্টেনশন ও কমন অবজেক্ট উভয়ই যৌথ অপরাধের দায় নির্ধারণের নীতি হলেও কমন ইন্টেনশন অভিন্ন মানসিক উদ্দেশ্যের উপর ভিত্তি করে, আর কমন অবজেক্ট বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। তাই আনলফুল অ্যাসেম্বলি এর ক্ষেত্রে ধারা 149 পরিধি তুলনামূলকভাবে বিস্তৃত এবং দায় আরোপের ক্ষেত্রেও অধিক কার্যকর। প্রিয় পরীক্ষার্থীরা, কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট উভয় ধারণাই একাধিক ব্যক্তির যৌথ অপরাধের দায় নির্ধারণের সঙ্গে সম্পর্কিত হলেও এদের আইনগত ভিত্তি, প্রয়োজনীয় উপাদান এবং প্রয়োগের ক্ষেত্র এক নয়। তাই পরীক্ষায় এই প্রশ্নের উত্তর লেখার সময় ধারা 34 ও ধারা 149 মৌলিক পার্থক্যগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিয়মিত পড়াশোনা করুন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর নিজে লিখে অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। আজকের ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পরীক্ষা উপযোগী উত্তর নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।